দেখুন, আমার কাছে যা লেটেস্ট ইনপুট ছিল সেটা হচ্ছে সিবিআই এর র্যাডারে অলরেডি বিনীত গোয়েল সাহেব চলে এসেছেন। তাকে একটা বেসিক নোটিশও সম্ভবত সার্ভ করা হয়েছে। তার বাড়িতে মাঝে মধ্যেই সিবিআই হানা দিচ্ছে বলে খবর পাচ্ছি, খবরের কাগজে যা মোটামুটি দেখতে পাচ্ছি। আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে সিবিআই মুখ্যমন্ত্রীকে, যেহেতু তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রণালয়ের প্রধান এবং তিনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল সবকিছুকে তিনি নিজের কাছে রাখেন, ফলে অবশ্যই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের তিনি মন্ত্রী, সেই মন্ত্রীকে অবশ্যই আলোচনার মধ্যে আনা উচিত। এবং আমি বিশ্বাস করি যে এর উত্তরটা মানুষ, সামনের বছর ভোট আসছে, ভোটে মানুষ এই উত্তরটা দেবেন। এবং দয়া করে মানুষকে অনুরোধ করব যে আর শুধুমাত্র এই ভোলানো কথায় পা দেবেন না। আপনি চেয়ারে বসে আছেন কেন? একটা মুখ্যমন্ত্রী মানে কি এটা ইয়ার্কির ব্যাপার? ওই চেয়ারটার গুরুত্বটা তো ভয়ানক গুরুত্ব। সমস্ত ডিপার্টমেন্টের হেড তিনি, এবং যখনই কোনো মন্ত্রীকে আমরা ফেল করতে দেখি সবসময় সমস্ত দপ্তরকে তিনি নিজের আগলে নিয়ে নেন। এ হচ্ছে না শিক্ষা, আমায় দিয়ে দাও, আমি দেখবো। স্বাস্থ্য হচ্ছে না, আমায় দিয়ে দাও। ইনফরমেশন অ্যান্ড কালচার, আমায় দিয়ে দাও। উনি তো সমস্ত কিছু নিজে ঝাঁপিয়ে পড়ে বলে আমি দেখবো করে সমস্ত নিজের নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছেন। নিজের কন্ট্রোলে নিয়ে যখন আপনি সামাল দিতে পারছেন না, তখন তো আপনি বলতে পারেন না যে না, এটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, এটা আমি জানি না। তার মানে সেটা আপনার লিডারশিপ ফেলিয়ারের দিকে ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি নাই পারেন, আপনি যদি ইনএফিশিয়েন্ট বলেন যে আপনি ইনএফিশিয়েন্ট, হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আপনারও বয়স হয়েছে, আপনারও একটা রাজনৈতিক মানে একটা অভিজ্ঞতাও তো থাকে একটা, সেটাও আস্তে আস্তে স্যাচুরেটেড করে গিয়েছে। প্রত্যেক মানুষেরই তো জীবনে একটা রিটায়ারমেন্ট থাকে। তাহলে এই রাজনীতির লোকেদের কোনো রিটায়ারমেন্ট হয় না। তারা একবার রাজনীতিতে আসার পর একেবারে দীর্ঘদিন ধরে মানে তারা ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, লিডারশিপ ফেলিয়ার হয়ে যাচ্ছে, সিস্টেমিক করাপশন হয়ে যাচ্ছে, তাও তারা চেয়ারে বসে থাকছে। আপনি অনারেবল চিফ মিনিস্টার, আপনার যদি মনে হয় যে আপনি সামাল দিতে পারছেন না, কোনো অসুবিধার কিছু নেই। আপনি নতুন করে ইলেকশন কন্ডাক্ট করুন। যে আপনি ভাবুন, ওসি সাহেব গ্রেফতার হয়েছেন। এতদিন এতদিন আমরা ভাবতাম যে ঠিক আছে, মন্ত্রীগুলি চোর ছাচোর, তারা বদমাস, আমলারা চোর ছাচোর, তারা বদমাস। এখন দেখছে এটা থানার ওসি, আপনি কাকে বিশ্বাস করবেন? সেই বড়বাবু আজকে প্রমাণ লোপাটের দায়ে তিনি জেলে বসে আছেন। তাহলে এই সিস্টেমকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আচ্ছা, রাজীব কুমার ওখানে কি করছেন? কেন সেখানে বিনীত গোয়েল এসে সরাসরি কথা বলছেন না? বিনীত গোয়েল তো কলকাতা পুলিশের এখনো কমিশনার খাতায় কলমে। তাহলে তিনি একবারও সামনে এসে ছাত্রদের সাথে কেন কথা বলছেন না? এই মিটিং গুলোতে আইপিএস রাজীব কুমারকে আমরা দেখতে পাচ্ছি, মনোজ পান্ত চিফ সেক্রেটারিকে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি। তাহলে বিনীত গোয়েলকে যদি মুখ্যমন্ত্রী এত কনফিডেন্ট মনে করেন যে না, উনি সৎ, উনি কিছু করেননি, এটা শুধুমাত্র হ্যাঁ, ওনাকে পদত্যাগ করানো যাচ্ছে না, উনি ঠিক অপারেট করছেন, যদি এতটাই সৎ পুলিশ অফিসার হবে, আমি যদি এতটা কনফিডেন্ট হব আমার চেয়ারের প্রতি, আমার কাজের প্রতি, তাহলে ছাত্রদেরকে ফেস করছি না কেন? দেখুন, এই প্রশ্নটা অনেকটা শাখের করাতের মতো। আমি আগেও বলেছি, এটা দুটো দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিপদ। এক, তিনি যদি বলেন যে আমি জানতাম না, তাহলে সবার আগে তার রিজাইন করা উচিত। তার কারণ এত বড় করাপশন র্যাকেট তার মন্ত্রণালয়ের আন্ডারে দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, তিনি জানেন না, তাহলে কি ধরনের তিনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন? যদি উনি বলেন যে আমি জানতাম না, সেটাও ওনার জন্য বিপদ, সেটাও ওনার ইনএফিসিয়েন্সি প্রমাণিত হচ্ছে এবং ওনার ডিপার্টমেন্টাল ফেলিয়ার প্রমাণিত হচ্ছে। আবার উনি যদি বলেন আমি জানি, জানতাম কিন্তু মানে এড়িয়ে গেছিলাম, সেটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। মানে সেটা তুমি অন্যায় নিজে করছো না, কিন্তু অন্যায় করতে সাহায্য করছো, সেটা আরো বড় ক্রাইম বলে আমি মনে করি। একবার মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমরা টাকা দিয়ে দেবো, দরকারে কম্পেনসেট করবো, কম্পেনসেশনের কথা বলে দিয়েছি। কিছুদিন বাদেই আবার তিনি বলছেন না, এরকম তো কোনো কথা আমি বলিনি। সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো কথা বলা যায় না, অথচ পুলিশ কমিশনার সাহেব নিজেই সাবজুডিস ম্যাটার নিয়ে তার মানে ধর্ষিতার ছবি নিয়ে, নাম নিয়ে রকমারি কথা বলে যাচ্ছেন। আমরা ডক্টর শান্তনু সেনের বক্তব্য মিডিয়াতে শুনেছি, তিনি নিজে বলেছেন তার মেয়ের সাথে কি হয়েছে। তিনি তো তৃণমূল কংগ্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার। তাহলে তিনি যখন বলছেন, তার মানে নিশ্চয়ই তিনি নিজের দলের খারাপ চান না। তিনি নিশ্চয়ই চান যে একজন চিকিৎসক বটে তিনি, তার নিশ্চয়ই একটা দায়িত্ব আছে চিকিৎসা ব্যবস্থার মান যাতে প্রোটেক্ট হয় সেইটাকে দেখার। তাহলে তার মেয়ে যদি এভাবে সুরক্ষিত বোধ না করতে পারে, এবং তার এগেনস্টে আমরা কি দেখলাম, সরকার কি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন? তা না করে শান্তনু সেন মহাশয়কেই বিভিন্ন পোস্ট থেকে বাদ দিয়ে দিলেন এবং তাকে সাইডলাইন করে দিলেন। তার মানেটা হচ্ছে যে সত্যি কথা বললেই সরকারের আমরা চক্ষুশূল হয়ে যাচ্ছি। তাহলে এইরকম একটা প্রশাসনিক সিস্টেমকে আমরা কিভাবে ভরসা করব? আমাদের তো বিশ্বাস করতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়েছে যখন আদালতে এই নিয়ে আলোচনা হয়েছে যে আরজি করের ওই রাত্রের ভ্যান্ডালিজমের যে ভিডিও, সিসিটিভি ফুটেজের যে রেকর্ডিং, সেইটা হার্ড ডিস্কে যে 2-2.5 ঘন্টার ভিডিও দেওয়ার কথা ছিল, সেখানে আলোচনা হচ্ছে 27 মিনিটের পর ভিডিও পাওয়া যাচ্ছে না,
স্টেটের অ্যাডভোকেট বলছে যে হার্ড ডিস্কে কোনো একটা গোলযোগ হয়েছে, সেই জন্য পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে ভৌতিক গোলযোগগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত আলোচনায় চলে আসছে, যে ভিডিও ট্যাম্পার্ড হচ্ছে, করাপ্ট হয়ে যাচ্ছে, হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করে বুঝবো যে মুখ্যমন্ত্রীর সাথে যে আলোচনা হচ্ছে সেখানে যে কথাটা হলো হয়তো সরকারের পক্ষের কথাগুলো ভিডিওতে রইলো, তারপরে বিপক্ষের যে কথাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সেগুলো হয়তো এডিট করে বাদ দিয়ে দেওয়া হলো, করাপ্ট করে গেল, বললো হার্ড ডিস্ক কাজ করছে না। এই ধরনের মিথ্যে অজুহাত এবং মিথ্যে কথা তো এটা তো হঠাৎ করে একদিনে আসে না। এখানে যারা আন্দোলন করছেন তারা কেউ উন্মাদ নিশ্চয়ই নয় যে হঠাৎ করে একদিন মনে হয়েছে যে সবাই আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং আমরা হাই হাই করে লেগে উঠেছি, তা নয়। দিনের পর দিন বিভিন্ন মিথ্যাচার শুনতে শুনতে এবং প্রশাসনিক যে অপারেশন যে মডেলটা সেইটা ব্যর্থ হতে হতে এমন জায়গায় চলে এসছে যে না মিনিস্টার, না ডেপুটি মিনিস্টার, না সচিব, না কোনো আমলা, কাউকেই আসলে আমাদের সাধারণ মানুষ এবং বিশেষত চিকিৎসক, রোগী এরা বিশ্বাস করতে পারছে না। আপনি তো সাধারণ মানুষদের অসম্মান করছেন, সেই বেলা আপনাকে কে বলেছে? আপনাকে তো কেউ অসম্মান করেনি, আপনাকে সসম্মানে 5 দফা দাবি মেনে নিতে বলা হয়েছে। আপনি মিটিং করতে চাইছেন কিন্তু আপনি রেকর্ডিংটা করতে দিচ্ছেন না। কেন করতে দিচ্ছেন না তার জাস্টিফিকেশন হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আলোচনা করা যাবে না। তাহলে সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি কি করে আলোচনা করলেন? আপনি কি করে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে এই এই আমরা 10 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়ে দেবো? এটা কি এখনো প্রমাণিত হয়েছে যে এটা রেপ এবং রেপের কম্পেনসেশন চাওয়ার জন্য কি ধর্ষিতার বাড়ির লোকজন তারা কি আদালতে কোনো কিছু করেছেন? এটা মুখের কথা আপনি একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কি করে বললেন? আপনি দুর্নীতি নিয়ে, দুর্নীতির মামলা যখন আদালতে থাকে আপনি একের পর এক সেই নিয়ে বলে গেছেন ও কিছু করেনি, ও কিছু করেনি। তাহলে আপনি কি করে বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের সপক্ষে কথা বলে গেছেন? আপনি সাবজুডিস ম্যাটার শেখ শাহজাহানকে শেষ দিন পর্যন্ত বিধানসভায় ডিফেন্ড করে গেছেন। তাহলে আদালতের প্রতি আপনার অবমাননাটা বা যে মান্যতাটার গল্পটা আপনি দিচ্ছেন, উনি আসলে কোনো কোর্টই মানেন না। উনি কোনো কোর্টই মানেন না এবং মানেন না বলেই উনি কলকাতা হাইকোর্টকে বলেছিলেন বিজেপির আদালত। এবং এইটা যদি একটা ল অ্যাবাইডিং সিটিজেন এবং মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট হয় নিজের ভোটের প্রচারের জন্য, উনি বলেছিলেন বিজেপির কথায় নাকি আদালত উঠে বসে এবং বিজেপির লোকেরা নাকি চাকরি খেয়ে নিয়েছে কলকাতা আদালত যখন যখন ওই ওই রায়টা দিয়েছিলেন যে 26,000 লোকের চাকরি বাতিল করা হয়েছিল। কিন্তু উনি একবারও বললেন না যে রায়টা কিসের। হঠাৎ করে একজন বিচারপতির ঘুম থেকে উঠে মনে হলো তিনি রায় দিয়ে দিলেন, ওনার সাথে কি 25,000 26,000 লোকের শত্রুতা ছিল? তা নয়। আসলে উনি এটা বলতে পারলেন না যে আসলে আমার প্রশাসনিক সিস্টেমটা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং করাপশনের পাহাড়ে আমি ডুবে যাচ্ছি। সেই কারণে আজকে উনি কখনো আদালতের নামে দোষটা পাচ্ছেন, কখনো চিকিৎসকদের নামে দোষটা পাচ্ছেন। আসলে প্রশাসনিক সিস্টেমটা ফেল করে গেছে। কিন্তু আরজি করে যখন রাত্রেবেলা তৃণমূলের গুন্ডারা গিয়ে ভাঙচুর করছিল তখন উনি দিদি হননি, তখন উনি দিদিদের দাদা হয়ে উঠেছিলেন। যে আপনি একটা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের কি হচ্ছে না হচ্ছে, কে করাপ্ট করছে, কে ভুল চিঠি পাঠাচ্ছে, কে টাকা ঝেড়ে দিচ্ছে আপনি কিছু জানেন না। আপনি পুলিশ মন্ত্রী, পুলিশ ব্যবস্থার মধ্যে এটা তো প্রথম একটা অভিযোগ আসছে পুলিশের সম্পর্কে না, হাজার হাজার অভিযোগ আছে। একটা যদি হতো মানতাম যে ঠিক আছে একটা আমি জানি না, এটা কে না কে সিভিক ভলেন্টিয়ার করেছে, পেটি ক্রিমিনাল ধরে জেলে ভরে দাও। বছরের পর বছর আইপিএস র্যাঙ্কের লোকেদের নামে যখন করাপশনের অভিযোগ আসছে, এর আগে চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ ট্যাম্পার করেছে বলে, এভিডেন্স ট্যাম্পার করেছে বলে সুপ্রিম কোর্টের এফিডেভিট রয়েছে, তাহলে সেই পুলিশ ডিপার্টমেন্টের যিনি হেড, যিনি মিনিস্টার, তিনি জানেন না? তাহলে জানেনটা কি? দেখুন কুণাল ঘোষ মহাশয়ের সম্পর্কে আমি বলতে চাই না, কারণ উনি এটা একটা এজেন্ডা ধরে নিয়েছেন যে এটা ওনার একটা পিআর স্ট্র্যাটেজি, কনস্ট্যান্টলি উল্টোপাল্টা বাজে কথা বলে মানুষকে তাতিয়ে দিয়ে না। আপনি ওনার থেকে কি আশা করেন? একটা মানুষ 180 ফ্লিপ করে গেলেন। কুণাল ঘোষ মহাশয় একসময় দরজা চাপড়ে বললেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, আজকে এসে সেই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে সকাল থেকে রাত অব্দি চিৎকার চেঁচামেচি করছেন। তার মানেটা কি? সুবিধাবাদী মানুষ তিনি নিজের মেরুদণ্ড রাখতে পারলেন না। বন্দির ডায়েরি লিখেছিলেন কিন্তু সেই ডায়েরির পাতাগুলো খুলে আর সৎ কথাগুলি আর বলতে পারেন। কিন্তু একজন মহিলাকে আপনি বলছেন যে আপনার বদন বিগড়ে গেছে, আপনি কাজ পান না, আপনি আমাদের নাম তুলে ফুটেজ খেতে এসছেন। তুমি কি করো বাবা জীবন? তুমি কেন ভোটে দাঁড়িয়ে তুমি এই যে এত বড় বড় কথা বলছো, তোমার প্রফেশনটা কি? অংশুকে আমি অনুরোধ করব যে তুমি এই পোস্টে ডিলিট করো এবং তুমি স্বীকার করো যে তুমি রাজনৈতিকভাবে যা খুশি বলো নাকি, রাজনৈতিক আক্রমণ হতে হবে সেটা, কিন্তু ব্যক্তি আক্রমণ নয়। এইভাবে অপমানজনক কথা একজন মহিলাকে বলা যায় না। এইটা একজন মহিলা, তাকে ফিজিক্যালি অ্যাবিউসিভ কথা বলা হচ্ছে যে আপনার বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ পান না, সেই জন্য আপনি এখানে এসেছেন। আমরা যদি দেবাংশুকে জিজ্ঞাসা করি, হ্যাঁ ওকে বলছেন যে বউ বলছেন ইত্যাদি বলছেন, যাচ্ছে তাই কথা বলছেন, এগুলো রিগ্রেসিভ মানসিকতার পরিচয়।